সহজও হয়নি আবার কঠিনও হয়নি, মোটামুটি স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন করছে। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, যা পড়ছি এই কয় মাসে সব কমন হয়েছে। আগে এক এক বোর্ড এক এক রকম হইতো, তখন আমাদের লাগতো যাচ্ছে এই বোর্ডে সহজ এই বোর্ডে কঠিন, তো সব এক হয়, এটা একটা সমতা হয়েছে। সারা দেশে একই প্রশ্নপত্রে প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষা শুরু। আপিলের রায়ে দূর হলো ৩২,০০০ প্রাইমারি স্কুলে প্রধান শিক্ষক নিয়োগের বাধা। কক্সবাজারের টেকনাফ সীমান্তে ওপারে আবারও গোলাগুলি, বিস্ফোরণের শব্দ, স্থানীয়দের মাঝে আতঙ্ক। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সতর্ক বিজিবি। মাইমার সীমান্ত অবস্থাতে এই যে বিমান একটা এসে হঠাৎ করে হামলা করেছে। সাইডটা আওয়াজ হয়েছিল, মানে প্রথম একটা হয়েছিল মনে করেন 20 মিনিট পর, আরেকটা হয়েছিল এর পর, মানে ওর দুটো হয়েছিল। আমরা স্থানীয় যারা বাসিন্দা রয়েছে অনেক আতঙ্কের মধ্যে ছিলাম, কারণ বিগত সময়েও এরকম ঘটনা ঘটছিল। তিস্তা প্রকল্পে শি জিনপিং সরকারের অবস্থান অপরিবর্তিত। চীনা রাষ্ট্রদূত জানালেন, প্রধানমন্ত্রী সফরে মিয়ানমার সহ ত্রিদেশীয় করিডোরে গুরুত্ব দিয়েছে বেইজিং। দেশজুড়ে নজরুল বর্ষ পালনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। জাতীয় কবির সৃষ্টি আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়। নিরাপদ দেশ গঠনে কাজ করছে সরকার। আমাদের জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে গণমানুষ, বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরো গভীর ও নিবিড় করার লক্ষ্যে নানা আয়োজনে নজরুল বর্ষ শুরু করা হয়েছে। আয়াতুল্লাহ খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তেহরানে কাল থেকে শুরু হচ্ছে 6 দিনের বিদায় আনুষ্ঠানিকতা। দুপুরের বাংলাদেশে আমন্ত্রণ, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। ব্যতিক্রম শুধু কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার অংশ নেয় 12,70,583 শিক্ষার্থী। আজ সকাল 10টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হয় দুপুর 1টায়। প্রথমে বহু নির্বাচনী ও পরে সৃজনশীল, রচনামূলক বা তত্ত্বীয় পরীক্ষা অনুষ্ঠিত হয়। দেশজুড়ে 2,697টি কেন্দ্রে পরীক্ষা দেন শিক্ষার্থীরা। এবারই প্রথম কেন্দ্রে দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তার কাছে ছিল বডি ওর্ন ক্যামেরা। এছাড়া নকল প্রতিরোধে সব পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরা পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং সেল গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। রাজধানীতে বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টিতে ভিজে ও ছাতা হাতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন শিক্ষার্থীরা। পরীক্ষা শেষে অনেক শিক্ষার্থী জানান, রচনামূলক বা তত্ত্বীয় সহজ হলেও বহু নির্বাচনী কিছুটা কঠিন হয়েছে। প্রশ্নপত্র তো আলহামদুলিল্লাহ, প্রিপারেশন আলহামদুলিল্লাহ, লেখছি ভালোই, এখন বাকিটা আল্লাহ ভরসা। প্রশ্নপত্র অনেক কঠিন ছিল, মানে আমি যেরকম এক্সপেক্ট করছিলাম কঠিন লাগছে, মানে এমসিকিউ খুবই খারাপ হয়েছে। এত মানে সহজও হয়নি আবার কঠিনও হয়নি, মোটামুটি স্ট্যান্ডার্ড একটা কোশ্চেন করছে। বইয়ের বাইরে কোনো কিছু আসে নাই, বই থেকে আসছে, বইয়ের বাইরে কোনো কিছু আসে নাই, মোটামুটি ভালোই ছিল। 32,000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো আইনি বাধা নেই। বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই রায় দেয়। আদালতের রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, আপিল বিভাগের এই রায় শৃঙ্খলা ফেরাবে শিক্ষা ব্যবস্থায়। এছাড়া শিক্ষা সংক্রান্ত অন্য মামলাগুলোর দ্রুত শুনানির পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। মামলা জটের কারণে এতদিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 32,000 প্রধান শিক্ষক পদে পদোন্নতি আটকে ছিল। এই রায়ের ফলে প্রধান শিক্ষক নিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে আর কোনো আইনগত জটিলতা থাকছে না বলে সংশ্লিষ্টরা মনে করছেন। গত 18 জুন এই সিভিল আপিলের ওপর শুনানি শেষ করে আপিল বিভাগ। দীর্ঘদিন পর্যন্ত যে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 32,000 প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে আইনি জটিলতা ছিল, আজকের এই রায়ের মাধ্যমে সেই জটিলতা দূরীভূত হলো এবং সারা দেশের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে আজকের এই রায়টি একটি ইতিবাচক প্রভাব ফেলবে। এই কারণে যে শিক্ষকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে এবং পাঠদানের ক্ষেত্রে একটা শৃঙ্খলা ফিরে আসবে। স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের অংশগ্রহণ থেকে বিরত রাখতে সরকারকে আইন করার অনুরোধ জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বলেন, কেউ নির্বাচনে অংশ নিতে চাইলে চাকরি ছেড়ে দিতে হবে। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কোর অনুষ্ঠানে
কথা বলেন তিনি। জানান, প্রধানমন্ত্রী শিক্ষায় জিডিপির 2% দিয়েছেন, পরে 5% বৃদ্ধির কথা বলেছেন সরকার প্রধান। এ সময় 32,000 প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই। আপিল বিভাগের এই রায়কে সাধুবাদ জানান তিনি। শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন বলেন, সরকার ভ্যালু এডুকেশন সিস্টেম তৈরি করতে চায়। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, এবারের বাজেটে শিক্ষা খাতে যে বাজেট হয়েছে সামনে তা আরও বাড়বে। এ সময় প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণ করতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। এই নির্বাচনে আমি দেখেছি, আমার নিজস্ব অভিজ্ঞতা, অনেক শিক্ষক সেখানে জয়েন করেন। কতজন হতে পারলো সেটা আমি বলছি না, কিন্তু তারা পার্টিসিপেট করেন এ বিগ নাম্বার। এতে ক্লাসরুমের এডুকেশনের খর্ব হয়। তাই আমি বলছিলাম একটা রেগুলেশন হওয়া উচিত নির্বাচন কমিশনের, যে শিক্ষকরা লোকাল গভর্নমেন্ট নির্বাচনে না যাওয়াটাই ভালো। মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘ বিরতির পর আবারও গোলাগুলি ও বিস্ফোরণের শব্দে কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকার বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয়রা জানায়, বুধবার সকাল থেকে মিয়ানমারের অভ্যন্তর থেকে বিস্ফোরণের শব্দ শোনা যায়। রাতে মাত্রা আরও বাড়ে। এতে নাফ নদী তীরবর্তী সাবরাং, শাহপরি দ্বীপ, নীলাসহ সীমান্ত এলাকাগুলোর বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়ায়। ধারণা, আরাকান আর্মির কাছ থেকে ঘাঁটিগুলো পুনরুদ্ধারে হামলা শুরু করেছে দেশটির সেনাবাহিনী। বিজিবির রামুস সেক্টর কমান্ডার মহিউদ্দিন আহমেদ জানিয়েছেন, বুধবার সকাল 10:30 নাগাদ সীমান্তের ওপারে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর রাত পর্যন্ত থেমে থেমে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এতে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছেন তিনি। এই সুযোগে রোহিঙ্গারা যেন অনুপ্রবেশ করতে না পারে সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বিমান একটা এসে হঠাৎ করে হামলা করে দিচ্ছে। প্রথমে 5 থেকে 7টা মতো মারছে বড় অস্ত্র। তারপর দেখা গেছে কি সরা বন্দুক মারছে। ওইখান থেকে যে লাইটের ফোকাস দেখা গেছে। আমরা রাইতে বুড়ের আগিল উঠবে বসে আসছিলাম। আওয়াজ হয়েছিল মানে সাইডটা আওয়াজ হয়েছিল, মানে প্রথম একটা হয়েছিল মনে করেন 20 মিনিট পর, আরেকটা হয়েছিল ইয়ার পর, মানে ওর দুইটা হয়েছিল। স্থানীয় যারা বাসিন্দা রয়েছে অনেক আতঙ্কের মধ্যে ছিলাম, কারণ বিগত সময়েও এরকম ঘটনা ঘটছিল। এ বিষয়ে সবশেষ তথ্য জানাতে কক্সবাজারের টেকনাফ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, নতুন করে আর বিস্ফোরণের কোনো শব্দ শোনা গেছে কিনা, বিজিবি স্থানীয়রা কি বলছেন জানাবেন আমাদের। রাবি, যেহেতু দিনের বেলায় শব্দ তেমনটা শোনা যায় না, তবে মিয়ানমারের ভেতরের যে খবর সেখানে গুলাগুলি এবং বিমানের যে হামলা সেটি অব্যাহত আছে। তবে আতঙ্ক হচ্ছে এখানকার যারা বাসিন্দা রয়েছেন, এখানকার টেকনাফের শাহপরি দ্বীপ থেকে নীলা পালংখালী পর্যন্ত এই সীমান্তবর্তী এলাকার যে মানুষজন আছে বা বসত করে, এবং পাশাপাশি হচ্ছে নাফ নদীতে যারা মাছ ধরতে ব্যস্ত সময় পার করছে তাদের মধ্যেও আতঙ্কটা দেখা দিয়েছে। অর্থাৎ তারা বলছেন যে গতকালকে রাত্রে যখন বিস্ফোরণের শব্দ শোনা যায় তখন তারা মনে করছিল প্রথমে হচ্ছে ভূমিকম্প হচ্ছে এরকম, পরে আবার বের হয়ে দেখতে পায় যে মিয়ানমারে আগুনের লেলিহান শিখা তারা দেখতে পায়। তখন তারা বুঝতে আর বাকি রইল না যে ওখানে যে সংঘাত আবারও শুরু হয়েছে সেটি। আর এই বিস্ফোরণের ফলে এখানকার স্থানীয় যেসব বাড়িঘর রয়েছে সেই বাড়িঘরের যারা বাচ্চারা রয়েছে অনেকেই নির্ঘুম রাত কাটিয়েছে, অনেকে আবার ঘুমের মধ্যে আটকে উঠেছে, এরকমও তারা বলছিলেন। এবং তাদের মধ্যে আতঙ্ক যেটি সবচেয়ে বেশি কাজ করছে সেটি হচ্ছে মিয়ানমারে যখন সংঘাত হয় সেখান থেকে কিন্তু গুলি এসে কিন্তু এখানে বসত ঘরে পড়ে এবং অনেকে ট্রলারেও পড়ার একটা আশঙ্কা আছে, সেটি মূলত তারা আমাদেরকে জানাচ্ছিলেন। তো এখানে আমরা দেখেছি সীমান্তবর্তী এলাকা হিসেবে এখানে যারা দায়িত্বে আছেন, বিশেষ করে বিজিবি এবং কোস্টগার্ড, তাদের নিরাপত্তা যে ব্যবস্থা সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে এবং তারা আগের চেয়ে একটু টহল জোরদার করেছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি তাদের যে স্বাভাবিক সময় যে পরিমাণ এখানে তাদের সংখ্যা থাকে, তাদের টহল পার্টি থাকে, সেটি আরও জোরদার করা হয়েছে, আরও বাড়ানো হয়েছে। এবং মিয়ানমারের যে খবর সেটা হচ্ছে মিয়ানমারের হচ্ছে বুচিদং এবং হচ্ছে বুচিদং এলাকায় কিন্তু এই সংঘাতটা চলছে। কারণ হচ্ছে ওখানে আরাকান আর্মির দখলে যেসব
মিয়ানমারের আর্মির যে চেকপোস্ট বা ঘাঁটি যেগুলো তারা দখল করেছিল সেগুলো মূলত পুনরুদ্ধারের কাজ করছে বলে আমরা জানতে পেরেছি। রাব্বি। এহসান, আপনাকে ধন্যবাদ। নতুন সরকারের প্রথম চীন সফর সম্পূর্ণভাবে সফল হয়েছে, এমনটা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সকালে রাজধানীর বাড়িধারায় চীনা দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জানান, তিস্তা প্রকল্পে শি জিনপিং সরকারের অবস্থান অপরিবর্তিত। চীন তাদের সামর্থ্যের মধ্যে থেকে এই প্রকল্পে বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে। রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশ চীন আঞ্চলিক সংযোগ জোরদারের নতুন বিকল্প নিয়ে কাজ করা হবে। এর মধ্যে চীন বাংলাদেশ সরাসরি সংযোগ এবং চীন মিয়ানমার বাংলাদেশ অর্থনৈতিক করিডোর উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তিনি বলেন, দুদেশের সম্পর্ক বর্তমানে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। During Honorable Prime Minister Tareq Rahman's visit to China, Bangladesh media have given extensive coverage which reflected the great importance the Bangladesh people attach to the China-Bangladesh relations and their high expectations. দেশের 64 জেলায় একযোগে নজরুল বর্ষ 2026-27 পালনের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে নিজ কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, জাতীয় কবির হৃদয় জুড়ে ছিল বাংলাদেশ। সব আন্দোলন সংগ্রামে তার সৃষ্টি প্রধান প্রতিপাদ্য। মুক্তিযুদ্ধের সময় তার সৃষ্টি সবাইকে উজ্জীবিত করেছিল। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে হবে কবির সৃজনশীলতা। কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে আরও জনপরিসরে বিস্তৃতভাবে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। নানা আয়োজনে সারা দেশের জেলা উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে বছর জুড়ে এটি সফলভাবে পালন করা জরুরি। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, সরকার এমন রাষ্ট্র বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই নিরাপদে বসবাস করবে। শুধু মানুষের নিরাপত্তা নয়, কোনো প্রাণীও যেন হিংস্রতার শিকার না হয় সেটিও নিশ্চিত করবে সরকার। তিনি আমাদের জাতীয় জীবনের অনিবার্য অংশ, শুধু অতীত নয়, আজকের প্রজন্মের জন্য, এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য নজরুল আমাদের জীবনে প্রাসঙ্গিক। এ কারণেই আমাদের জাতীয় কবির জীবন ও কর্মের সঙ্গে গণমানুষ, বিশেষ করে বর্তমান প্রজন্মের সম্পর্ক আরো গভীর ও নিবিড় করার লক্ষ্যে নানা আয়োজনে নজরুল বর্ষ শুরু করা হয়েছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছেড়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সকাল 7:30টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ইরানের উদ্দেশ্যে রওনা হন। জানাজায় অংশ নিয়ে আগামী 4 জুলাই দেশে ফিরবেন স্পিকার। 1939 সালে মাশহাদে জন্ম নেন আয়াতুল্লাহ খামেনি। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন 86 বছর বয়সী এই নেতা। তার মৃত্যুর পর এবার দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় রাষ্ট্রীয় জানাজা ও দাফন প্রক্রিয়া। 1989 সালে রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হন। প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইরান। 6 দিনব্যাপী আয়োজনে অনুষ্ঠিত হবে প্রতিবেশী দেশ ইরাক সহ মোট 5টি শহরে। বিশাল এই আয়োজনে 30টিরও বেশি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধি এবং 90টি দেশের ধর্মীয় নেতারা অংশ নেবেন। তেহরান বলছে প্রায় 2 কোটি মানুষের সমাগম হতে পারে খামেনির শেষ বিদায়ের আয়োজনে। মৃত্যুর প্রায় 4 মাস পর প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য ইতিহাসের সর্ববৃহৎ জানাজার আয়োজন করতে যাচ্ছে ইরান। 6 দিনব্যাপী এই আয়োজন ইরান ও প্রতিবেশী ইরাকের মোট 5টি শহরে অনুষ্ঠিত হবে। শনিবার খামেনির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে তেহরানের গ্র্যান্ড মুসাল্লায়। সোমবার পর্যন্ত এই কার্যক্রম চলবে। একই দিন তেহরানের রাজপথে বের করা হবে শোক মিছিল। এরপর 7 জুলাই মরদেহ নিয়ে যাওয়া হবে পবিত্র শহর কোমে। সেখান থেকে নেওয়া হবে ইরাকের নাফাস ও কারবালা শহরে। 9 জুলাই খামেনির মরদেহ আবার ফিরিয়ে আনা হবে ইরানে। পরে জন্মশহর মাশহাদে দাফন করা হবে তাকে।
আমরা আমাদের নেতা এবং প্রধান সেনাপ্রধানকে হারিয়েছি, তবে রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা এবং সর্বোচ্চ নেতা যে নির্দেশনা দেবেন আমরা তা মেনে চলব। এটি অত্যন্ত বেদনাদায়ক। গত ৩৭ বছর ধরে আমরা তাকে আমাদের নেতা হিসেবে পেয়েছি। তার অনুপস্থিতি আমাদের জন্য গভীর কষ্টের। আমার মনে হয় দীর্ঘ সময়েও তার শূন্যস্থান পূরণ করা সম্ভব হবে না। দেশ বিদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ এই আয়োজনে অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ বলছে প্রায় ১.৫ থেকে ২ কোটি মানুষ এতে অংশ নিতে পারেন। রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবা সহ ৩০টির বেশি দেশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা এবং ৯০টি দেশের ধর্মীয় নেতাদের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। এছাড়া প্রায় ৬০০ বিদেশি সাংবাদিক এই আয়োজনে সংবাদ সংগ্রহ করবেন। শুক্রবার বিদেশি কূটনীতিকদের জন্য বিশেষ শ্রদ্ধা নিবেদনের আয়োজন রাখা হয়েছে। ইতিমধ্যে শেষ বিদায় অনুষ্ঠানের অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। খামেনির দীর্ঘ অন্ত্যেষ্টিক্রিয়া ঘিরে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। বিভিন্ন দেশ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা, ধর্মীয় নেতা ও রাজনৈতিক ব্যক্তিদের আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর স্থল, নৌ ও বিমান বাহিনী দেশের সীমান্ত জুড়ে বাড়িয়েছে উপস্থিতি, যাতে পুরো আয়োজন নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করা যায়। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। দুর্নীতি ও অর্থ পাচার বন্ধে সরকারের কঠোর অবস্থান থাকায় বাজেটে বিভিন্ন খাতে ট্যাক্স কমলেও দেশ পরিচালনায় কোনো অসুবিধা হবে না বলে মনে করেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। দুপুরে জাতীয় সংসদের ভবনের এলডি হলে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। আরও বলেন, অতীতের রেওয়াজ বাদ দিয়ে বিরোধী দলকে এই বাজেট অধিবেশনে ৩১% কথা বলার সুযোগ করে দিয়েছে সরকার। পাশাপাশি বিরোধী দলের বেশিরভাগ প্রস্তাব গ্রহণ করা হয়েছে। তিনি জানান, জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে। পাশাপাশি সংবিধান সংস্কারের বিষয়ে সংসদের বাইরে সরকার ও বিরোধী দল আলোচনা করবে বলেও জানান চিফ হুইপ। সবকিছুতে ট্যাক্স কমেছে, তাই আমি সন্ত্রাসের আলোচনা করি। উনি বললেন $16 বিলিয়ন প্রতি বছর দেশ থেকে পাচার হয়েছে। 16 বিলিয়ন ডলার যদি পাচার না হয় তাহলে তো আমার দেশের কোনো সমস্যা। এই পাচারটা নামবে। এবার তো দুর্নীতি আছে। উনি বললেন যে চেষ্টা করুন দুর্নীতি যাতে কম আর ডিসেন্ট্রালাইজেশন যাতে হয়, আর এই 16 বিলিয়ন ডলার যাতে পাচার না হয়, তাহলে আমাদের টাকার কোনো সমস্যা নেই। জাতীয় মানবাধিকার কমিশন আইন 2026-এর খসড়ায় প্রভাবশালী আমলাতন্ত্রের প্রতিফলন দেখা যাচ্ছে, এমন অভিমত জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। দুপুরে রাজধানীর মাইডাস সেন্টারে এই খসড়া আইনের পর্যালোচনা ও সুপারিশ অনুষ্ঠানে নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন, কিছু কিছু কৌশলগত দিক থেকে সরকার যদি সঠিক সিদ্ধান্ত নিতে না পারে তাহলে জনগণ এবং নিজেদের প্রতি অন্যায় করবে সরকার। অংশীজন ও টিআইবির দেয়া প্রস্তাবনাগুলো যদি মানা না হয় তাহলে সরকার বা জাতীয় সংসদ প্রমাণ করবে বাংলাদেশে একটি স্বাধীন কার্যকর মানবাধিকার কমিশন হোক, সেটা চায় না। বাংলাদেশে জাতীয় মানবাধিকার কমিশন কার্যকর না হওয়ার ফলে যেই মানুষের তিক্ত অভিজ্ঞতা, সেই মানুষের মধ্যে কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে জাতীয় সংসদের প্রতিনিধিরা আছেন। আমরা মনে করি যে এই প্রস্তাবনাগুলো যদি মানা না হয় তাহলে দুটা জিনিস হবে। তাহলে সরকার প্রমাণ করবে যে বা প্রকারান্তরে সংসদ, কারণ আইনটা সংসদে পাস হবে, যে সরকার বা জাতীয় সংসদ বাংলাদেশে একটা স্বাধীন কার্যকর মানবাধিকার কমিশন হোক, সেটা চায় না। পিছিয়ে পড়েও 2-1 গোলে দারুণ এক জয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে ইংল্যান্ড। হ্যারি কেইনের জোড়া গোলে ডিআর কঙ্গোকে হারিয়েছে থ্রি লায়ন্সরা। আটলান্টার মার্সিডিজ বেঞ্চ স্টেডিয়ামে শুরুতেই ইংল্যান্ড শিবিরে আঘাত হানে কঙ্গো। থ্রি লায়ন্সদের স্তব্ধ করে ম্যাচের 7 মিনিটে দলকে এগিয়ে নেন ব্রায়ান সিপেঙ্গা। ডিবক্সের বাদিক থেকে দারুণ শটে বল জালে জড়ান এই ফরওয়ার্ড। পিছিয়ে পড়ে ইংলিশরা বেশ কয়েকবার আক্রমণ চালালেও গোলপোস্টের নিচে প্রাচীর হয়েছিলেন গোলরক্ষক লিওনেল এমপাসি। তবে আসল রোমাঞ্চ জমা ছিল দ্বিতীয়ার্ধে। 75 মিনিটে হ্যারি কেইনের দারুণ এক শটে দেয়াল ভাঙে ইংল্যান্ড। 11 মিনিট পর আবারও থ্রি লায়ন্সদের আনন্দে ভাসান ইংলিশ অধিনায়ক। চলতি আসরে 5টি সহ বিশ্বকাপে গোল সংখ্যায় পেলেকে ছাড়িয়ে কেইনের গোল এখন 13টি। চলতি বিশ্বকাপে অবিশ্বাস্য এক রূপকথার জন্ম দিল বেলজিয়াম। প্রায় নিশ্চিত বিদায়ের মুখ থেকে ঘুরে দাঁড়িয়ে সেনেগালকে 3-2 ব্যবধানে হারিয়ে শেষ 16 টিকিট কেটেছে রেড ডেভিলরা। সিয়াটলে ম্যাচের 85 মিনিট পর্যন্ত 2-0 গোলে এগিয়ে থেকে জয়ের সুবাস পাচ্ছিল সেনেগাল, কিন্তু নাটকের তখনও অনেক বাকি।
86 মিনিটে রোমেলু লুকাকু এবং 89 মিনিটে ইউরি টিলেমান্সের ম্যাজিক্যাল গোলে সমতায় ফেরে বেলজিয়াম। নির্ধারিত সময়ের খেলা শেষ হয় 2-2 সমতায়। অতিরিক্ত সময়ে লুকে বাকিওর একটি সহজ শট ক্রসবারে লাগলে নিশ্চিত জয় হাতছাড়া হয় ইউরোপের দলটির। তবে ম্যাচের যোগ করা সময়ে 125 মিনিটে পেনাল্টি পায় বেলজিয়াম। ঠান্ডা মাথায় স্পট কিক থেকে নিজের দ্বিতীয় গোল করে বেলজিয়ামকে 3-2 গোলের অবিশ্বাস্য এক জয় এনে দেন টিলেমান্স। অপর ম্যাচে শেষ 16 যাবার লড়াইয়ে বসনিয়াকে 2-0 গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র। ফোলারিন বালুগানের পর টিলম্যানের দুর্দান্ত ফ্রি কিকে নকআউটের টিকিট কাটল আয়োজক দেশটি। সান ফ্রান্সিসকোতে প্রথমার্ধের হাইড্রেশন ব্রেক পর্যন্ত জালের দেখা পায়নি কোনো দলই। গোলশূন্য সমতায় চলে আক্রমণ আর পাল্টা আক্রমণের রোমাঞ্চকর লড়াই। যুক্তরাষ্ট্র 21 মিনিটে জালে দেখা পেলেও অফসাইডের ফাঁদে পড়ে বাতিল হয় গোলটি। অবশ্য প্রথমার্ধের শেষ দিকে ফোলারিন বালুগানের গোলে 1-0 গোলে লিড নিয়ে বিরতিতে যায় মার্কিনিরা। দ্বিতীয়ার্ধের গোল শোধে মরিয়া বসনিয়া। ম্যাচের 65তম মিনিটে বালুগান লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের দলে পরিণত হয় যুক্তরাষ্ট্র। তারপরও দ্বিতীয় গোল পেয়ে যায় স্বাগতিকরা। 82 মিনিটে ফ্রিকিক থেকে স্কোর শিটে নাম লেখান টিলম্যান। রাউন্ড অফ 16-এ যুক্তরাষ্ট্রকে মুখোমুখি হতে হবে শক্তিশালী বেলজিয়ামের। বিশ্বকাপের নকআউট পর্বে রাউন্ড অফ 32-এ শেষ 16 টিকিট নিশ্চিতের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইউরো চ্যাম্পিয়ন স্পেন ও অস্ট্রিয়া। আজ দিবাগত রাত বাংলাদেশ সময় 1টায় সোফাই স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। গ্রুপ এইচ-এর সেরা দল হয়ে নকআউটে এসেছে ইউরো চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বে সৌদি আরবকে বড় ব্যবধানে হারানো, উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় এবং কেপ ভার্দের সঙ্গে ড্র, সব মিলিয়ে ধারাবাহিক পারফরমেন্স দেখিয়েছে লা রোজারা। অন্যদিকে গ্রুপ জে থেকে রানার্স আপ হয়ে শেষ 32-এ জায়গা করে নিয়েছে অস্ট্রিয়া। রাল্ফ রাঙ্কিনের দল পুরো টুর্নামেন্টে আক্রমণাত্মক ফুটবল খেলছে। শেষ ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে রোমাঞ্চকর ড্র করে আত্মবিশ্বাস নিয়েই নকআউটে পা রেখেছে তারা। স্পেনকে চাপে ফেলতে হাই প্রেসিং ও দ্রুত কাউন্টার অ্যাটাকই হতে পারে তাদের বড় অস্ত্র। এই ছিল দুপুরে বাংলাদেশের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।